Boskanni 18 Februari केन्द्रनि बाजेट ताइ कताल पेन्सन रायदा सोलायै गोजाम पेन्सननि रायदा ननो चल खालायनायनि सानै त्रिपुरा कर्मचारी समन्वय समिति HB रोड कायसा हिमबतक खालायनायनि कबखा तिनि कक्टमा थुमनेरनि पान्डा खालायै तांफां जोग महुवा राय थावै खोनारका बसकांनि 10 Februari बहायनो इंटरनेशनल वुमेन्स डे नरगै कायसा हामुंबतां लवा जिनाय निबो साका बरक तेबो साका सालकिया सकां हास्तेव सपायजाक 16 फिनान्स कमिशन नि थानिओ जुदा जुदा सानमुं रोहो थानि जुदा जुदा सानमुं तुई बरक मालायनि कबंमानि फियाबा बरनो मालायनि सेब्रजागलिया बरनि तिनिनो कक्टो थुनायरगनि पान्डावो फाइनान्स कमिशन नि बखा हास्तेनि चीफ सेक्रेटारि नि थानि कायसि सानमुं थानै बरक रमानि कगबो साका बरनि सानमुंरगनि बिसिङो हास्तेबाय केन्द्र हापांनि बिसिङो 50-50% खाय टैक्स रोगानि नांनाय एडिसि आमसायाव फोरोंनाय रक न सेबो क्लांगै डाइरेक्ट फान्ड रानांनाय आकरक सानमुंथि सालायखा আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই হেলথ স্কিম চালু করা এটা চালু করার ফলে কেন্দ্রীয় কর্মচারী যারা রয়েছেন পেনশনার যারা রয়েছেন এবং তাদের যে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তারা ডাক্তারের সাথে কনসালটেশন ফি ট্রিটমেন্ট ফি তারপর যে পরীক্ষা নিরীক্ষা করা ডায়াগনস্টিক ফি এবং যে ওষুধের খরচ এটা পান আমাদের রাজ্য এটা করতে হবে আমরা 8 নম্বরে দাবি করেছি অষ্টম বেতন কমিশন এটা 16 জানুয়ারি গঠিত হয়েছে এর সাথে সঙ্গতি রেখে রাজ্যের কর্মচারীদের পেনশনারদের যাতে বেতন পুনর্বিন্যাস হয় তার ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে আমরা জানি আমাদের দেশে 4টা রাজ্য আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা এবং কর্ণাটক এই 4টি রাজ্যে নিয়মিতভাবে 5 বছর পর পর বেতন পুনর্বিন্যাস পে রিভিশন করা হয় আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনও এই দাবি তুলেছে এবং আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি HB রোডও আমরা এই দাবিটা তুলছি যাতে এক দেশ এক ভোট হলে পরে 4টা রাজ্য যদি পারে তাহলে আমাদের পক্ষ সেখানে কিন্তু এই 5 বছর পর পর যাতে বেতন পুনর্বিন্যাস হয় এই বিষয়টা দেখবার জন্য আমরা আবেদন করেছি আমাদের রাজ্যের সংবিধানে 9 নম্বর হচ্ছে সংবিধানের 6ষ্ঠ তফসিল মোতাবেক যে আমাদের ত্রিপুরা ট্রাইবাল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা রয়েছে TTADC এটা আমাদের রাজ্যের একটা অনন্য এবং গর্বের বিষয় আমাদের রাজ্যের যে 19টি উপজাতি গোষ্ঠী আছে এবং যারা বসবাস করেন এইসব জায়গায় তাদের উন্নয়নের জন্যই কিন্তু এই ADC গঠন করা হয়েছিল কিন্তু আমরা দেখছি এখানে যে প্রয়োজনীয় অর্থের এবং পর্যাপ্ত সংখ্যক যে সরকারি কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেবার জনকল্যাণমূলক কর্মসূচি পৌঁছে দেবার যে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী সেটার প্রচণ্ড অভাব রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার এটারও অভাব রয়েছে নিয়মিত কর্মচারী আরও বেশি সংখ্যায় নিয়োগ করা প্রয়োজন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিকাশে আরও বেশি অর্থ এবং কর্মচারী নিয়োগের জন্য আমরা 16 ফিনান্স কমিশনের কাছে আমরা বলেছি তারা যাতে এটা কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে এই ADC-তে অধিক অর্থ বরাদ্দের জন্য ডাইরেক্ট ফান্ডিং নাকি সরকার ডাইরেক্ট মানে ADC-তে ডাইরেক্ট টাকা হ্যাঁ 10 নম্বর হচ্ছে মূল বিষয় এটা দীর্ঘদিনের লড়াই রাজ্য সরকারের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে 50-50 রাজস্ব বন্টন করা আমরা দেখেছিলাম যে 13তম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্যের জন্য 32%, 14তম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্যের জন্য 42%, 15তম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্য কমিশনের জন্য 41%, 1% কমে এসেছিল এর কোনোটাই কিন্তু যথেষ্ট না হ্যাঁ আমরা একসঙ্গে ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একসাথেই কিন্তু দেশের উন্নয়নে কাজ করে রাজ্যের অর্থর প্রয়োজন হয় যেমন লোকাল যে বিষয়গুলো রয়েছে স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো জনকল্যাণ হ্যাঁ এবং কেন্দ্রের প্রয়োজন হয় প্রতিরক্ষা বৈদেশিক কার্যক্রম আন্তঃরাজ্য পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রে তো রাজ্য সরকার সরাসরি জনগণের কাছাকাছি এবং আঞ্চলিক সমস্যা যে আঞ্চলিক প্রতিবন্ধকতা চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু রাজ্য সরকারকেই ফেস করতে হয় স্থানীয় যে অগ্রাধিকারগুলো রয়েছে আর এই জন্য রাজ্যের হাতে অধিক ক্ষমতা যেটা 50-50 এটা করা দরকার বলে আমরা মনে করছি দীর্ঘদিন ধরে কিন্তু এটা কিছুতেই আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও সেটা 50-50 হচ্ছে না তো এই 10টি পয়েন্টে আমরা ডিটেলস আমাদের মেমোরেন্ডামের মধ্যে আমরা করেছি হ্যাঁ তুলে ধরবার চেষ্টা করেছি এই হচ্ছে আমাদের 16 ফিনান্স কমিশনের কাছে বক্তব্য আপনারা জানেন যে এর মধ্যে বাজেটও পেশ করেছে এই নিয়ে আলোচনা চলছে
এবং এই বাজেটে আমরা দেখেছি যে বাজেটে যে দেশের যে সাধারণ শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, বাজেট হয়, বাজেট নিয়ে মানুষের আগ্রহ থাকে, কিন্তু গত 6-7টা বাজেট আমরা লক্ষ্য করছি যে এই বাজেট নিয়ে কিন্তু মানুষের আর তেমন কোনো আগ্রহ নেই। কেন? দেশের যে মূল জায়গা শ্রমজীবী মানুষের জন্য যে করবা, গণবন্টন ব্যবস্থাকে বা বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সাধারণভাবে, সেইগুলোতে অর্থ বরাদ্দ কিন্তু মোটেই বাড়ানো হয়নি। শিক্ষা ক্ষেত্রেও অর্থ বরাদ্দ বাড়ানো হয়নি, স্বাস্থ্যক্ষেত্রেও অর্থ বরাদ্দ বাড়ানো হয়নি। এবার নতুন একটা চমক দেওয়া হয়েছে, 12 লাখ টাকা পর্যন্ত আয় করে সেখানে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই যে নয়া উদারীকরণের ফলে এই মধ্যবিত্তের সংখ্যা যে বাড়ানো হচ্ছে, এই মধ্যবিত্তের মধ্যে কতজনের আয় 12 লাখ টাকার উপরে, কতজনের আয়, কতজনের বেনিফিটটা পাবে? আর উল্টো দিকে কর্পোরেটদের জন্য যে তাদের তোষামোদি করে তাদের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে